ঐশ্বর্য এবং আধিক্যের জগতে একজন ব্যক্তি এক সুবিশাল সাম্রাজ্যের ভাগ্যকে চালিত করেছিল। সাইবেরিয়ার রহস্যবাদী সন্ন্যাসী গ্রিগরি রাসপুতিন একজন পরিত্রাতার মুখোশ পরে ক্ষমতার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ার রাজতন্ত্রকে প্রলুব্ধ করেছিল। কিন্তু তার সম্মোহনী দৃষ্টি এবং ক্যারিসম্যাটিক আকর্ষণের পিছনে লুকিয়েছিল দুর্নীতি, লালসা এবং বিশ্বাসঘাতকতার জাল। রাসপুতিনের সন্ত্রাসের রাজত্ব শেষ পর্যন্ত সমগ্র রাশিয়াকে বিশৃঙ্খলায় নিমজ্জিত করে রোমানভদের সর্বনাশ ডেকে এনেছিল। রাশিয়ার সেই পাগলাটে সন্ন্যাসী গ্রিগরি রাসপুতিন আসলে কে? অলৌকিক ক্ষমতাসম্পন্ন সন্ত, নাকি নারীলোলুপ একজন ভণ্ড? রিভলভারের গুলি বা বিষক্রিয়াতেও কিভাবে সে অক্ষত থেকে গিয়েছিল? তবু তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল রাশিয়ার শেষ জার সম্রাট নিকোলাস এবং সম্রাজ্ঞী আলেকজান্দ্রার সুবিশাল সাম্রাজ্যের ভাগ্য। আজকের এই ভিডিওতে জানব ঊনবিংশ শতকের শেষ দিকে সাইবেরিয়ার এক কৃষকের ঘর থেকে উঠে এসে জার সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠা রাশিয়ার কালো অধ্যায় নামে কুখ্যাত শয়তান রাসপুতিনের কিভাবে উত্থান ঘটেছিল, যা পরবর্তীকালে ইউরোপের ইতিহাসকে বদলে দিয়েছিল এবং রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল। রাশিয়ার সম্রাট নিকোলাসের কাছে 1904 সালটা ছিল বড় সুখের সময়, কারণ সাম্রাজ্যের উত্তরাধিকারী জন্ম নিয়েছে। নাম রাখা হলো অ্যালেক্সেই নিকোলেভিচ। এর আগে পর্যন্ত সম্রাট নিকোলাস আর আলেকজান্দ্রা ফিওদোরভনার ঘরে একে একে জন্ম নিয়েছে চারটি কন্যা সন্তান। কিন্তু পুত্র সন্তান কই? কে নেবে সাম্রাজ্যের দায়িত্ব? শোনা যায় ছেলের আশায় আলেকজান্দ্রা নাকি তুকতাকেরও শরণাপন্ন হয়েছিলেন। 1904 সালের আগস্ট মাসে জন্ম নিল অ্যালেক্সেই নিকোলেভিচ। খুশি ঝলমল রাজপরিবার, কিন্তু তা বেশি দিন টিকল না। কয়েক সপ্তাহ যেতে না যেতেই বোঝা গেল কিছু একটা গোলমাল হয়েছে। ছোট্ট একটা আদরের টোকাতেও যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে শিশু। কালশিটে ফুটে ওঠে তার নরম ত্বকে। জানা গেল নিকোলেভিচ হিমোফিলিয়া রোগের শিকার। এ রোগে রক্তপাত বন্ধ হতে চায় না কিছুতেই। অল্প কেটে যাওয়া সামান্য আঘাতও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এমন খবরে ভেঙে পড়েন আলেকজান্দ্রা। রোগের উপসর্গ তার বড় চেনা, পরিণামও জানা। ইতিমধ্যেই পরিবারের কয়েকজনকে তিনি হারিয়েছেন এই রোগে। এমন রোগে আক্রান্তরা হয় বেশি দিন বাঁচে না, নয়তো আর 5টা শিশুর মতো স্বাভাবিক হয় না সেই বেঁচে থাকা। নিকোলেভিচেরও কি সেই একই পরিণতি হবে? এই কান্নাকাটির দিনগুলোতেই রাজপ্রাসাদে পা রাখে গ্রিগরি রাসপুতিন। সাইবেরিয়ার চাষির ঘরের ছেলে, লেখাপড়াও তেমন শেখেনি। স্থানীয় কাগজপত্র থেকে জানা যায় কিশোরবেলা থেকেই বেপরোয়া ছিল সে। মদ্যপান, যৌনতা এবং ছোটোখাটো চুরির সঙ্গেও নাম জড়িয়েছিল তার। এহেন প্রায় নিরক্ষর বিশৃঙ্খল যুবকটি 1890-এর দশকে হঠাৎই ধর্ম নিয়ে মেতে ওঠে। বিভিন্ন মঠে ঘোরাঘুরি করতে করতে একসময় সংসার ছাড়ে। নানান দেশ ঘুরে 1903 সাল নাগাদ এসে পৌঁছায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ততদিনে সে নিজেকে একজন আধ্যাত্মিক গুরু বলে ঘোষণা করেছে। ভবিষ্যৎ বক্তা, মরণাপন্নকে সারিয়ে তোলার ঐশ্বরিক ক্ষমতার অধিকারী গোছের পরিচিতিও হয়েছে ভালোই। বিশেষ করে রাশিয়ার অভিজাত শ্রেণীর একাংশ তাকে নিয়ে রীতিমতো আগ্রহী। তারাই রাসপুতিনকে নিয়ে যায় নিকোলাস এবং আলেকজান্দ্রার কাছে। ছেলেকে সুস্থ করে তোলার জন্য আলেকজান্দ্রাও তখন অন্য কোনো শক্তির খোঁজে উন্মুখ। এই সময়ই প্রাসাদে রাসপুতিনের প্রবেশ। সত্যিই কি রাসপুতিন রাশিয়ার সম্রাটের পুত্র অর্থাৎ সাম্রাজ্যের উত্তরাধিকারীকে সুস্থ করে তুলেছিল? তার গোটা জীবনটাই গুজবে মোড়া থাকলেও এই একটা ব্যাপারে মোটামুটি সবাই একমত, সত্যিই সেরে উঠেছিল নিকোলেভিচ এবং তার রাসপুতিনের প্রাসাদে আসার পর থেকেই। তার সম্মোহনী বিদ্যা,
লাগাতার প্রার্থনা আর প্রাসাদ জোড়া একটা শান্ত পবিত্র পরিবেশ তৈরির জন্য, নাকি সাইবেরীয় চাষি পরিবার থেকে শিখে আসা জড়িবুটির কল্যাণে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে চিকিৎসকেরা যে আয়ু বেঁধে দিয়েছিলেন তার চেয়ে কিছু বেশি বছর বেঁচে ছিল নিকোলেভিচ, যার পুরো কৃতিত্বই রাসপুতিনের হাতে তুলে দেন অভিভূত নিকোলাস এবং আলেকজান্দ্রা।